Hello and welcome back to another indirect tax class. In this class, we are jumping into the discussion from Unit 6. Unit 6 talks about input tax credit. আর এটাতে বেশ অনেক কিছু নতুন এবার কিন্তু অ্যাড করা হয়েছে সো প্রিভিয়াসলি উই উড জাস্ট ডিসকাস দ্য প্রভিশনস অফ হাউ টু ক্যালকুলেট দ্য জিএসটি পেয়েবল ইনপুট ট্যাক্সটাকে কিভাবে ক্যালকুলেট করব আউটপুট ট্যাক্স কিভাবে ক্যালকুলেট করব অল দিস থিংস ওয়ার ডিসকাসড প্রিভিয়াসলি মানে ইন দ্য প্রিভিয়াস সিলেবাস আর তারপর ডাইরেক্ট আমরা অঙ্ক করে নিতাম বাট হিয়ার আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে ক্যালকাটা ইউনিভার্সিটি হ্যাজ ইন্ট্রোডিউসড মাল্টিপল আদার প্রভিশনস অনেকটা ভাস্ট এই চ্যাপ্টারটাকে করা হয়েছে তাই এই চ্যাপ্টারটা যেখানে নাকি দুটো দিনে অঙ্ক আমাদের হয়ে যেত এখন অলটুগেদার 3 days লাগবে ওয়াই বিকজ এই যে নতুন প্রভিশনস গুলো ইনক্লুড করা হয়েছে দ্যাট উইল হ্যাভ টু বি ডিসকাসড ফার্স্ট তারপরে আমরা অঙ্কের জন্য প্রভিশনস ডিসকাস করব এন্ড দেন আমরা অঙ্ক প্র্যাকটিস করব ঠিক আছে সো সেইং দ্যাট বেসিক্যালি কি কি বিষয়ে এখন নতুন করে ইনক্লুড করা হয়েছে এই ট্যাক্স ইনভয়েস ডেবিট নোট ক্রেডিট নোট আর বিল অফ সাপ্লাই এগুলোকে কিন্তু এক্সট্রা ইনক্লুড করা হয়েছে তার সাথেও আরেকটা পোর্শন যেটা আমি এখানে স্ক্রিনে আপাতত দেইনি দ্যাট ইজ রিলেটেড টু দ্য ডাইরেক্ট টপিক অফ ইনপুট ট্যাক্স ক্রেডিট তাই যখন সেই টপিকে আমরা মেইনলি রিটার্ন করব তখন আমরা সেটাকে কিন্তু ইন ডিটেলসে ডিসকাস করব ওকে সো ফর দিস মোমেন্ট আমরা চলো শুরু করি ডিসকাশন ফ্রম দ্য টপিক অফ ট্যাক্স ইনভয়েস বেসিক্যালি ট্যাক্স ইনভয়েসটা কি এটার জন্য যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে সেটা হলো যে ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট ইন জিএসটি মানে জিএসটির জন্য খুব গুরুতর একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিন্তু সেটা আর সেটা কিন্তু লিগালি ম্যান্ডেটরি মানে এটার পেছনে একটা লিগ্যাল ব্যাকিং আছে লিগ্যাল ল আছে যে এইটা ছাড়া কিন্তু বেসিক্যালি ট্যাক্স চার্জ হবে না বা এটা লিগ্যাল ডকুমেন্ট এটা না থাকলে কিন্তু ইললিগাল হয়ে যাচ্ছে বিষয়টা বুঝতে পারলে নেক্সট এটার মধ্যে জিএসটি আইএন নাম্বার থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু এই কথাটা কেন বললাম থাকতেও পারে নাও থাকতে পারে যদি নাই থাকতো বা এটা যদি সত্যি অপশনাল হয় তাহলে এটাকে মেইন ডেফিনেশনে ঢোকানোর কোনো জায়গা নেই কিন্তু আমি কেন এই কথাটা বলেও এটাকে এখানে লিখলাম বিকজ এটা থেকে আরেকটা ব্রাঞ্চ অফ ডিসকাশন শুরু হচ্ছে আন্ডার ট্যাক্স ইনভয়েস চলো সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করি এবার ধরো সেই ট্যাক্স ইনভয়েসে জিএসটি আইএন নাম্বার কার রিসিপিয়েন্ট সাপ্লায়ারের নয় রিসিপিয়েন্টের যদি জিএসটি আইএন নাম্বারটা না থাকে তখন সেটাকে বিজনেস টু কনজিউমার ইনভয়েস মানা হবে আর যদি সেই ট্যাক্স ইনভয়েসের মধ্যে আমার জিএসটিআইএন নাম্বারটা ইনক্লুড থাকে অফ দি রেসিপিয়েন্ট তখন সেটাকে বিজনেস টু বিজনেস ইনভয়েস কনসিডার করা হবে এই দুটো ডিফারেন্সটা কোথায় কেন করা হচ্ছে বেসিক্যালি আমরা জানি কি কনজিউমার ইজ দ্য ফাইনাল পেয়ার মানে যে ফাইনালি পে করে ওভারঅল জিএসটিটা ঠিক আছে কোনো কনজিউমার ধরো তুমি আর আমি অ্যাজ এ কনজিউমার ইন দ্য ক্যাপাসিটি অফ কনজিউমার আমরা কিন্তু কোনোদিনই কোনোভাবে আমরা সরকারের কাছ থেকে রিফান্ড ক্লেম করতে পারবো না রিগার্ডিং জিএসটি ঠিক আছে সো কনজিউমার হয়ে গেলেই কি হয়ে যাবে আমার আর রিফান্ড করার জায়গাটা থাকছে না বাট যদি বিজনেস হয় তাহলে রিফান্ড করার জায়গাটা থাকছে সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কিপ ইন মাইন্ড দিস পার্টিকুলার ডিস্টিংশন জিএসটি আইএন অফ দ্য রিসিপিয়েন্ট যদি ট্যাক্স ইনভয়েসে থাকে তাহলে সেটা বিজনেস টু বিজনেস এবং দ্যাট বিকামস লিগালি মানে কি বলবো এটার একটা পাওয়ার আছে সো দ্যাট ইউ ক্যান ইউজ ইট to claim some refund of tax কিন্তু যদি জিএসটিআইএন নাম্বার না থাকে it becomes business to consumer invoice মানে সোজা কথা এটাকে তুমি আর ফার্দার কোনো জায়গায় ইউজ করতে পারবে না to claim back any amount of জিএসটি ক্লিয়ার তাই এটাকে কিন্তু আমরা মেইন ডেফিনেশনে ইনক্লুড করেছি নাও ট্যাক্স ইনভয়েসে যদি হারিয়ে যায় ঠিক আছে যদি ট্যাক্স ইনভয়েসটাই হারিয়ে যায় তাহলে কিন্তু কোনো আইটিসি আমরা ক্লেম করতে পারবো না মানে ইনপুট ট্যাক্স ক্রেডিট আমরা ক্লেম করতে পারবো না মানে সোজা কথা কি যে ট্যাক্সটা আমি পে করেছি সেটা ছাড়টা তো আমি পাবো মানে এটাই তো ব্যাকবোন অফ জিএসটি সেই ছাড়টা আমি কোনোভাবেই ক্লেম করতে পারবো না যদি আমার ট্যাক্স ইনভয়েস হারিয়ে যায় নেক্সট জিএসটি সেপারেটলি মেনশনড থাকতে হবে যদি না থাকে তাহলে আমি আইটিসি ক্লেম করতে পারবো না ধরো 10,000-এর উপর আমার 18% জিএসটি চার্জ আমি যদি ডাইরেক্ট 10,000 এর সাথে 18% মানে 1,100 লেটস সি 180 রুপিস ওকে 1,000-এর উপর 18% যদি আমি অ্যাড করে দিই তার মানে 1,180 টাকা অলটুগেদার আসার কথা এবার 1,180 টাকায় যদি ফাইনাল অ্যামাউন্টটা আমি বিলে লিখে দেই
ঠিক আছে, তাহলে কিন্তু আমি আলাদা করে ক্লেম করতে পারবো না। আমাকে কি করতে হবে, 1000 প্লাস জিএসটির জন্য 18% দিয়ে সিজিএসটি এসজিএসটি 99% বা আইজিএসটি 18% সেইভাবে ডাইরেক্ট আলাদা করে কিন্তু সেখানে লেখা থাকতে হবে। না হলে কিন্তু আমি ট্যাক্স ইনভয়েসে এটা যদি আলাদা না থাকে আমি কিন্তু আইটিসি ক্লেম করতে পারবো না। নেক্সট, B2C ইনভয়েস ডাজন্ট কোয়ালিফাই ফর আইটিসি। একটু আগে আমরা ডিসকাস করলাম যে ট্যাক্স ইনভয়েসে যদি জিএসটি আইএন নাম্বারটা না থাকে তাহলে B2C ইনভয়েস হয়ে যায়। আর B2C মানে কি, বিজনেস টু কনজিউমার। বিজনেস টু কনজিউমার ইনভয়েস কিন্তু কোনোদিনই কোয়ালিফাই করে না ফর আইটিসি। তো এই পার্টগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। থিওরিটিক্যাল কোশ্চেন্স এবার এখান থেকে কিন্তু আসার চান্সেস খুব হাই। নেক্সট লেট আস ডিসকাস অ্যাবাউট ডেবিট নোট। বেসিক্যালি ডেবিট নোটটা কি হয়, সেটা কোন কেসে ইস্যু করা হয় সেটা আমরা দেখছি। ইন কেস ওয়্যার ট্যাক্স চার্জড ইন ইনভয়েস ইজ লেস দেন ট্যাক্স পেয়েবল অর ট্যাক্সেবল ভ্যালু, মানে যে ধরো আমি 200 টাকা আমি ট্যাক্স চার্জ করলাম, বাট পেয়েবল হলো আমার 250, বা ট্যাক্সেবল ভ্যালুর উপরে যে ট্যাক্সটা সেটা অনেকটা বেশি। এবার ট্যাক্স চার্জ করলাম কম কিন্তু দিতে হবে বেশি, এই সিচুয়েশনটা কখন অ্যারাইজ করে, ঠিক আছে? এই সিচুয়েশনটা আনইনটেন্ডেড আন্ডার প্রাইসিং, মানে সে চায়নি বাট ভুলবশত কোনোভাবে কম দাম সে চার্জ করেছে, ঠিক আছে? ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল, ঠিক আছে? তারপরে কি বলা হয়েছে এখানে, লেস ট্যাক্স ডিউ টু লেসার রেট। এবার জিএসটি তো অনেক কটা রেট হয়, 18-র জায়গায় সে 5% চার্জ করেছে, অবভিয়াসলি কম চার্জ করেছে, ঠিক আছে? ইনকারেক্ট ক্লাসিফিকেশন, অনেক গুডস এর ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লাসিফিকেশন হয়, ডিফারেন্ট ক্লাসিফিকেশনের জন্য ডিফারেন্ট রেট থাকে, ঠিক আছে? তো হয়তো ইনকারেক্ট ক্লাসিফিকেশন আছে, তো এগুলো ভুলবশত হতে পারে। তো ভুলটা যদি পরে শোধরাতে যায় তখন কিন্তু ডেবিট নোট ইস্যু করা হয়, ঠিক আছে? সো বেসিক্যালি বোঝার চেষ্টা করি ডেবিট নোটটা কি। এই নোটটা তখন ইস্যু করা হয় বাই দ্য সাপ্লায়ার টু দ্য রিসিপিয়েন্ট, যখন ট্যাক্সটা যেই চার্জ করা হয়েছে সেটা কোনো কারণে অ্যাকচুয়ালি লেস চার্জ করা হয়েছে ফ্রম হোয়াট ইট ইজ অ্যাকচুয়াল, ঠিক আছে? আর কোন কোন সিচুয়েশনে হতে পারে সেটা এক্সাম্পল হিসেবে সামনে আমি লিখে দিয়েছি। সো দিস ইজ অল অ্যাবাউট ডেবিট নোট। এবার এটার জন্য ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট কি হয়, বেসিক্যালি আমি যদি কম চার্জ করি আমার ট্যাক্স লায়াবিলিটি বেড়ে যাবে, তাই এখানে বলা হয়েছে ইনক্রিজ ইন আউটপুট ট্যাক্স লায়াবিলিটি। অবশ্যই আমি কম চার্জ করছি তো আমার বেশি চার্জ করতে হবে, বেশি মানে কি বাড়িয়ে দেওয়া, ঠিক আছে? সো নাও লেট আস মুভ টু দ্য নেক্সট পার্ট হুইচ ইজ ক্রেডিট নোট। এই ক্রেডিট নোটটা আবার কোথায় করা হয়, ঠিক উল্টো কেসটাতে, ঠিক আছে? ট্যাক্স চার্জ ইন ইনভয়েস ইজ গ্রেটার দেন ট্যাক্স পেয়েবল অর ট্যাক্সেবল ভ্যালু। সিমিলার মিস্টেক্স হতে পারে, ঠিক আছে? মানে আমি ট্যাক্সটা চার্জ করার কথা 200 টাকা, আমি অলরেডি 300 টাকা চার্জ করে দিয়েছি, মানে এক্সেস চার্জ করেছি, ঠিক আছে? এই কেসে আমি কি করব, ক্রেডিট নোট ইস্যু করব, বাট একটা কন্ডিশন আছে, গুডস সাপ্লাইড আর রিটার্ন বাই দ্য রিসিপিয়েন্ট, ঠিক আছে? এই কন্ডিশনটা কিন্তু ফুলফিল হতে হবে। তো এখানে বেসিক্যালি কি হয়, এখানে এক্সেস ভ্যালু ওয়াজ চার্জড, ঠিক আছে? মানে সিচুয়েশনটা এমন হয়েছে যে গুডস রিটার্ন হয়ে গেছে কিন্তু ট্যাক্স ইনভয়েসে কোনো চেঞ্জ হয়নি, ট্যাক্সেবল ভ্যালুটা আমার বেশি দেখাচ্ছে, আমার সেখানে তাই বেশি চার্জ করেছে, বাট অ্যাকচুয়ালি কম চার্জ করার কথা, ঠিক আছে? সো ইন সাচ কেস আমাদের ক্রেডিট নোটটাকে ইস্যু করা হয়। আর ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট কি হয়, অবভিয়াসলি বেশি চার্জ করেছি মানে কি আমার কমাতে হবে, কমাতে মানে ডিক্রিজ ইন আউটপুট ট্যাক্স লায়াবিলিটি, ঠিক আছে? কিন্তু এটার আবার কিছু কন্ডিশনস আছে, এটার আবার টাইম লিমিট আছে। যেহেতু দেখো সরকারের হাতে টাকা চলে গেছে না, এবার সরকার তো তোমায় একটা ডেডলাইন দিয়ে দেবে, ও তো বসে থাকবে না তুমি কবে চাইবে সে সব তবেই দিয়ে দেবে, এমন তো নয়। এবার তোমার দায়িত্ব হয়ে গেল কি, এক্সট্রা বাড়িয়ে দিল, টাকা পৌঁছে গেছে ওরাতে, তোমাকে এবার ফিরিয়ে আনতে এই ডেট গুলো মাথায় রাখতে হবে। তো কত দিনের মধ্যে ক্রেডিট নোটটা ইস্যু করে নিতে হবে, দেখো 30th নভেম্বর অফ দ্য ফলোয়িং ইয়ার ইমিডিয়েটলি আফটার দ্য ফিনান্সিয়াল ইয়ার। মানে ধরো এই বছরটা কোন বছর, এই বছরটা আমরা জেনারেলি জুন মাসে দাঁড়িয়ে আছি, আমাদের 26-27, ঠিক আছে? তো ধরো আজকে কোনো একটা ট্রানজেকশন হলো, তার ক্রেডিট নোটটা কত দিনের মধ্যে ইস্যু করতে হবে, 27-এর 30th নভেম্বরের আগে, ঠিক আছে? তো বেশ অনেকটাই টাইম, ঠিক আছে? বা এর মধ্যে আরেকটা দেখতে হবে কি, ডেট অফ ফাইলিং অফ অ্যানুয়াল রিটার্ন। এই দুটো ডেটের মধ্যে যেটা আর্লিয়ার হবে তার মধ্যেই তোমায় কিন্তু সেটা ইস্যু করতে হবে, টাইম লিমিট অফ ইস্যু অফ ক্রেডিট নোট, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে এই জিনিসটা ডেবিট নোটের থেকে এক্সট্রা, ডেবিট নোটে কোনো সেরকম তোমার জায়গা নেই টাইম লিমিটের, ঠিক আছে? মানে সরকার টাকা পাওয়ার সময় যে সে যে কোনো সময় তোমার থেকে টাকা ক্লেম করতে পারে, ঠিক আছে? কোনো ইয়ারের বাধা নেই। কিন্তু
তুমি সরকার থেকে টাকা চাইবে তার জন্য একটা বাধা ওরা কিন্তু সৃষ্টি করে দিয়েছে, ঠিক আছে? সো এনিওয়েজ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে এটা করা হয়েছে, বিকজ ইট উইল হেল্প ইন প্রম্পট ডিসকভারি অফ ডিফারেন্ট এরার্স আর প্রম্পট রেজলিউশন অফ ডিফারেন্ট কি বলবো সিচুয়েশনস অফ জিএসটি, ঠিক আছে? নাও লেট আস মুভ ফরওয়ার্ড। বিল অফ সাপ্লাই হলো নেক্সট পয়েন্ট যেটা আমাদের ডিসকাস করতে হবে। জিএসটি ইজ চার্জড অন বিল। যদি জিএসটি চার্জ করা হয় বিলের উপরে সেটাকে ইনভয়েস বলা হয়। আর জিএসটি যদি স্পেসিফিক্যালি নট টু বি চার্জড অন দ্য বিল, ঠিক আছে, মানে জিএসটি চার্জ করা হবে না সেই বিলের উপরে, সেটাকে তখন বিল অফ সাপ্লাই বলা হয়। মানে বেসিক্যালি এটা ইনভয়েস যার উপরে জিএসটি চার্জ করা হয় না, তো তখন তার নামটা পাল্টে কি হয়, বিল অফ সাপ্লাই। এবার কোন কেসে বিল অফ সাপ্লাই কে ইস্যু করা হয়? বেসিক্যালি কম্পোজিট স্কিম সাপ্লায়ার। কম্পোজিট স্কিম আমরা এখনো হয়তো স্টাডি করিনি, কারণ কি সিলেবাসের সিকোয়েন্সিয়াল অর্ডারে আমরা সেটা এখনো পাইনি, বাট বেসিক্যালি বলে রাখি যে কম্পোজিট স্কিম কি হয়। কম্পোজিট স্কিমে না, যে কম্পোজিট স্কিম অ্যাপ্লাই করেছে ও কিন্তু অন্য কারো কাছ থেকে চার্জ করতে পারে না, ওকে নিজেই ট্যাক্সটা দিতে হয়। অবশ্যই ট্যাক্সটা 5% 10% এত হাই লেভেলে থাকে না, 1%-এর মতো থাকে, ঠিক আছে? তো নিজের পকেট থেকে ওকে ট্যাক্সটা দিতে হয়, বাট এটা অনেকটা প্রসিডিউরটা খুব সিম্পলিফাইড, তাই 1% ট্যাক্স তো নিজের পকেট থেকে যদি দেয় তাহলে সে চার্জ করবে কেন বিলের উপরে? তাই দ্যাট ইজ দ্য কেস ওয়ার বিল অফ সাপ্লাই ইজ ইস্যুড, ঠিক আছে? আরেকটা হলো এক্সামটেড সাপ্লাই বাই রেজিস্টার্ড পারসন। কোনো সাপ্লাই যদি এক্সামটেড থাকে, এক্সামটেড মানে কি তার উপরে চার্জ হবে না, চার্জ যদি না হয় জিএসটি তাহলে সেটা বিল অফ সাপ্লাই, ঠিক আছে? তো এইগুলো কিন্তু এক্সাম্পলস, এগুলো মনে রাখতে হবে, 2 মার্কের জন্য কিন্তু কোয়েশ্চেনে আসতে পারে। Let us now move towards the next and the most important part, মানে যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের ডিসকাশনটা মেইন কোর এরিয়াতে এন্ট্রি করছে, সেটা হলো ইনপুট ট্যাক্স ক্রেডিট। এবার ইনপুট ট্যাক্স ক্রেডিটের মিনিংটা বেসিক্যালি কি? এটা হলো একটা ক্রেডিট অফ ইনপুট ট্যাক্স। ক্রেডিট মানে কি, তুমি অ্যাজ এ বিজনেসম্যান তুমি কিছু ট্যাক্স অলরেডি আগে পে করেছো, তার এগেনস্টে তুমি কিছু আবার রিফান্ড পাচ্ছ, তো বেসিক্যালি এটা রিফান্ড, ঠিক আছে? এবার এটাকে কি করা হয়, তোমার হাতে এসে টাকা দেওয়া হবে না, এটা একটা অ্যাডজাস্টমেন্ট হয়। কার সাথে অ্যাডজাস্টমেন্ট হয়? ইনপুট ট্যাক্স আর আউটপুট ট্যাক্স। দেখো একদিকে তুমি ট্যাক্স দিচ্ছ, একদিকে তুমি ট্যাক্স নিচ্ছ, তো আলটিমেটলি একটা সেট অফ হচ্ছে না, দিতে হচ্ছে নিতে হচ্ছে, তো আলটিমেটলি আমায় গুছিয়ে বলো দিতে হবে কি ফাইনালি নিতে হবে? এই হলো মেইন ইনপুট ট্যাক্স ক্রেডিটের গল্প, ঠিক আছে? তো তুমি পুরো বিষয়টাকে সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো, যে যেটা তোমায় দিতে হচ্ছে সেটা থেকে তুমি সেট অফ করে দাও যেটা তোমায় নিতে হবে। আলটিমেটলি গল্পটা এটাই আর কি, ঠিক আছে? এবার এটাকে কভার করা আছে আন্ডার সেকশন 2 সাবসেকশন 63, আর এটাই কিন্তু মেইন ব্যাকবোন কনসেপ্ট অফ জিএসটি, ঠিক আছে? এবার সিলেবাসে বলছে এর এলিজিবিলিটিটা আমাদের স্টাডি করতে হবে। এবার বিভিন্ন বইয়ে বা ইন্টারনেট সোর্সে যদি তুমি যাও, এলিজিবিলিটি আর কন্ডিশনসকে না মিক্স ম্যাচ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার এলিজিবিলিটি মানে কি, কখন সে এলিজিবল হবে টু ইভেন ক্লেম দিস, আর কন্ডিশনস মানে কি এগুলোকে আমার মাথায় রাখতে হবে, এই কন্ডিশনস গুলো ফুলফিল করতে হবে। তো ইন্টারচেঞ্জেবলি দুটোকে একই বলা যায়, বাট আমি তাও সেপারেট করে কিন্তু দেখাচ্ছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলছে? সাপ্লায়ার মাস্ট বি রেজিস্টার্ড, যেই সাপ্লায়ার হবে ওকে কিন্তু রেজিস্টার্ড হতে হবে, ঠিক আছে? এবার নেক্সট কি আছে, কন্ডিশনস। কন্ডিশনসে আমার ফার্স্ট কন্ডিশনটা কি বলছে, যে এই যে সে রেজিস্টার্ড সাপ্লায়ার ঠিক আছে, কিন্তু তার কিন্তু ইনভয়েস থাকতে হবে, ইনভয়েস না থাকলে কিন্তু ইনপুট ট্যাক্স ক্রেডিট দেওয়া যাবে না। নেক্সট, সাপ্লাই মাস্ট বি রিসিভড, মানে বেসিক্যালি কি হচ্ছে, যে কমপ্লিটেড ট্রানজাকশন হতে হবে। আমি অ্যাডভান্সে পে করে দিলাম, আই এম স্টিল ওয়েটিং ফর দ্য সাপ্লাই টু হ্যাপেন, না সেটা কিন্তু হবে না, ঠিক আছে? সাপ্লাই মাস্ট বি রিসিভ মানে সাপ্লাইটা কিন্তু পেয়ে যাওয়ার কথা, মানে ফুল ফ্লেজেড ট্রানজাকশন কমপ্লিট হয়ে যেতে হবে। নেক্সট, জিএসটি মাস্ট বি পেড টু দ্য গভর্নমেন্ট, মানে এই ট্রানজাকশনের যে জিএসটিটা ইট হ্যাজ টু বি পেড টু দ্য গভর্নমেন্ট। যদি সেটা গভর্নমেন্টের কাছেই এসে না পৌঁছায়, আই ক্যানট ক্লেম ইনপুট ট্যাক্স ক্রেডিট। অবভিয়াসলি না, সরকারের কাছে টাকা না পৌঁছালে সরকার তোমাকে রিফান্ড দেবে কি করে? নেক্সট, সাপ্লায়ার মাস্ট ফার্নিশ রিটার্ন আন্ডার সেকশন 39, সাপ্লায়ারকে রিটার্ন ফার্নিশ করতে হবে। অবভিয়াসলি আমরা জানি যে কোনো ট্যাক্সের বিষয়ের জন্য আমাদের রিটার্ন ফার্নিশ করতেই হয়, তো রিটার্ন আন্ডার সেকশন 39 ওকে ফার্নিশ করতে হবে। নেক্সট, আইটিসি রেস্ট্রিক্টেড টু অ্যামাউন্ট অ্যাজ পার ইনভয়েসেস অর ডেবিট নোটস। বেসিক্যালি এখানে কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস, এই যে ইনভয়েস থাকতে হবে, ডেবিট নোট থাকতে হবে, কেন?
ওখানে যেই অ্যামাউন্টটা ডিক্লেয়ার করা হয়েছে একমাত্র সেটাই তুমি ক্লেম করতে পারবে, ওর থেকে বেশি না। ঠিক আছে, সো ইট ইজ রেস্ট্রিক্টেড আপ টু দ্যাট অ্যামাউন্ট। নাও হোয়াট ইজ দ্য টাইম লিমিট ফর অ্যাভেলিং আইটিসি? এটা দুটো সেকশনে ভাগ করা হয়েছে, একটা এক্ষুনি আমরা স্টাডি করব আর আরেকটা আমরা ক্লাসের শেষে গিয়ে স্টাডি করব। ওয়াই এটাকে সেপারেট করা হয়েছে? কারণ কি টাইম লিমিট বলতে দুটো বিষয় বোঝাচ্ছে। ঠিক আছে, তো প্রথম বিষয়টা আগে আমরা ডিসকাস করে নিই, পরেরটা আমরা পরে দেখছি। অ্যাজ পার সেকশন 16 সাবসেকশন 2 এখানে বলা হয়েছে কি হোয়াট ইজ দ্য টাইম লিমিট ফর অ্যাভেলিং আইটিসি, এই ক্লজটা ওখানে দেওয়া হয়েছে। চলো ক্লজটা আগে পড়ি, দেন এটাকে আমরা ভাগ করে বোঝার চেষ্টা করব। বলেছে কি where a recipient fails to pay to the supplier the invoice amount within a period of 180 days from the date of issue of invoice, ITC availed earlier shall be added to his output tax liability along with interest thereon. মানে এই এত কমপ্লেক্স বিষয়টাকে চলো খুব সিম্পল ভাবে বোঝার চেষ্টা করি। কি হয়েছে, ডেট অফ ইনভয়েস থেকে আমার পেমেন্টটা কিন্তু 180 ডেজ এর মধ্যে হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, না হলে কিন্তু সমস্যায় পড়বো। ঠিক আছে, এবার সিচুয়েশন তাহলে দুটো অ্যারাইজ করে। যদি 180 দিনের মধ্যে পেমেন্টটা না হয় সাপ্লায়ারের কাছে, রিসিপিয়েন্ট থেকে সাপ্লায়ারের কাছে, তখন কনসিকোয়েন্সটা কি হবে? আইটিসি অ্যাভেলড অ্যাডেড টু ট্যাক্স লায়াবিলিটি প্লাস ইন্টারেস্ট অ্যাট দ্য রেট 18% পার অ্যানাম। মানে কি হচ্ছে, যদি 180 দিনের মধ্যে পেমেন্টটা না হয়, যাই আইটিসি ক্লেম করা হয়েছে সেটাকে আউটপুট ট্যাক্স লায়াবিলিটিতে অ্যাড করা হবে, প্লাস সেই ডেট অফ ইনভয়েস থেকে ধরে কিন্তু ইন্টারেস্ট চার্জ করা হবে 18% পার অ্যানাম। ঠিক আছে, তার মানে এটা সরকার কেন করলো? সো দ্যাট ক্রেডিট সাইকেলটা বেশি লম্বা না হয়। ঠিক আছে, ক্রেডিট সাইকেল যেন শর্ট থাকে, মানি মুভমেন্ট যেন ফ্রিকুয়েন্টলি হয়। তো তার ফলে কি হবে, সরকারও তো তাড়াতাড়ি টাকাটা পাবে। ঠিক আছে, নেক্সট, যদি 180 দিনের পরে টাকাটা পেমেন্ট করে দেয়, তখন কি সিচুয়েশন অ্যারাইজ হবে? যাই আইটিসি কে আউটপুট ট্যাক্স লায়াবিলিটিতে অ্যাড করা হয়েছে সেটাকে রিভার্স করা হবে। ঠিক আছে, এবার এখানে কিন্তু একটা কোয়েশ্চেন অ্যারাইজ করে, স্যার ইন্টারেস্টটা কি রিভার্স করবে? বেসিক্যালি দেখো, চান্সেস আর নো। ঠিক আছে, আইটিসি খালি রিভার্স হবে, ইন্টারেস্ট কিন্তু রিভার্স হবে না। নাও এটা নিয়ে একটা চলো কেস স্টাডি করি। কেস স্টাডিতে আমাদের সামনে একটা সিচুয়েশন আছে। এই সিচুয়েশনে আমরা কি দেখতে পাচ্ছি, এক্স পারচেজড এ মেশিন ফর রুপিস 20 লাখ on which he had to pay GST at the rate 12%. অ্যাগ্রিমেন্ট কবে এন্টার করেছিল এটার জন্য? 7/12/24 for purchasing the machine. Goods were delivered on 12/1/25 with invoice. তো ডেট অফ ইনভয়েস আর গুড ডেলিভারির একই ডেট, সেটা হলো 12/1/25. পেমেন্ট ফর সাচ ইনভয়েস ওয়াজ মেড অন 2/4/25. ঠিক আছে, supplier paid GST on such invoice on 20/12/25. When can X claim ITC on the said purchase? তো এখানে বেশ অনেক কটা ডেট আছে। ঠিক আছে, একদম সিস্টেমেটিক্যালি আমরা প্রসিড করব হাউ টু সলভ দিস সিনারিও। ঠিক আছে, আমাদের 180 ডেজ এর রুলটা জানি আমরা। ঠিক আছে, এবার সেটাকে ক্যালকুলেট করব কিভাবে? ভেরি সিম্পল, সলিউশনে সব থেকে প্রথমে আগে আমরা এটা লিখবো যে এক্স ক্যান ক্লেম আইটিসি ইন দ্য মান্থ অফ জানুয়ারি বাই ফাইলিং জিএসটিআর 3B। এবার এক্স পারচেস করেছে, ঠিক আছে, ও ক্লেম করার অধিকার কবে থেকে শুরু হয়েছে? সেই যদি সেই যে জানুয়ারিতেই, যেই জানুয়ারিতে ও গুডসটাকে ডেলিভার হয়েছে, যে ইনভয়েস পেয়েছে, সেই জানুয়ারিতেই কিন্তু ও জিএসটিআর 3B ফাইল করেই সে ক্লেম করতে পারে। কিন্তু এটা ওর সিচুয়েশন কবে থেকে সে ফাইল করতে পারে, ঠিক আছে, সেটা শুরু হলো, এর শেষ কবে হবে, কত দিনের মধ্যে ক্যালকুলেট করতে হবে সেটাও বের করতে হবে। নাও অ্যাজ পার সেকশন 16 সাবসেকশন 2 180 দিনের মধ্যে ক্যালকুলেট করতে হবে। এবার 180 দিনটা কবে শেষ হচ্ছে? ঠিক আছে, এবার দেখো আমরা এটা একটা ক্যালকুলেশনের জন্য টেবিল বের করেছি। জানুয়ারিতে 12 তারিখ থেকে ওর এলিজিবিলিটি শুরু হচ্ছে, তারপরে জানুয়ারিতে আর বাকি কত দিন আছে? 19 দিন, তাই জানুয়ারির আন্ডারে আমরা 19 দিন লিখলাম। ফেব্রুয়ারিতে 28 দিন, কারণ কি এটা 2025 এর কথা আমরা বলছি, এটা কিন্তু লিপ ইয়ার নয়, তাই 28 ডেজ। তারপরে মার্চের জন্য 31 ডে, মানে 31 ডেজ, এপ্রিলের জন্য 30, মে, জুন, এই করে যদি আমরা ক্যালকুলেট করি, আরো যদি জুলাইয়ের আমরা 11 দিন নেই, তখন গিয়ে সেটা অল টুগেদার আমার 180 ডেজ হচ্ছে। তো বেসিক্যালি আমরা অ্যাড কি করে করবো? কিউমুলেটিভ ওয়েতে 19 প্লাস 28 ক্যালকুলেটর হাতের সামনে থাকবে, করে করে দেখবো যে টোটালটা কত আসছে। যেই আমার টোটালটা 180 এসে পড়লো, সেখানে আমি কাউন্ট স্টপ করে দেবো।
ঠিক আছে? তো এবার 180 ডেজ আমরা নিয়ে নিলাম। এই 180 ডেজটা জুলাইয়ের 11th পড়ছে। ঠিক আছে, কারণ কি 11 ডেজ ইন দ্য মান্থ অফ জুলাই। এবার তাহলে কি হচ্ছে আমার এখানে, আমার বেসিক্যালি এক্সপায়ারি ডেটটা হয়ে যাচ্ছে 11/7/2025। তার মানে 12 জুন, 12 জানুয়ারি থেকে শুরু হয়েছে আর শেষ হবে 11 জুলাইয়ের মধ্যে। ওকে, কিন্তু এটা ক্লেম করতে হবে যদি সে ঝামেলায় না পড়তে চায়। সো দিস ইজ হাউ দ্য ক্যালকুলেশন হ্যাজ বিন ডান। ঠিক আছে, এবার নেক্সট যেটা কনসেপ্ট নতুন এবার অ্যাড হয়েছে সেটা হলো ডেপ্রিসিয়েশনের কি এফেক্ট পড়ে। ঠিক আছে, সেকশন 16 সাবসেকশন 3 তে বলা হয়েছে। এবার বলো ডেপ্রিসিয়েশন কিসের উপরে চার্জ হয়? অ্যাকাউন্টেন্সি তো পড়েছি আমরা, এটা বেসিক্যালি ক্যাপিটাল গুডস এর উপরেই আমাদের চার্জ হয়। তো চলো বোঝার চেষ্টা করি যে when an assessee has claimed depreciation under Income Tax Act 1961, মানে বিজনেসের জন্য সে ডেপ্রিসিয়েশন ক্লেম করেছে for purchase of capital assets বা capital goods, shall not be allowed to claim ITC on the said goods। মানে সোজা কথা ভাবো, আইটিসি ক্লেম করা মানে কি? কস্ট অফ দ্য গুডস কমানো বা কিছু একটা বেনিফিট পাওয়া। ডেপ্রিসিয়েশন কমানো মানে কি? আবার সেই বেনিফিট পাওয়া। একই আইটেম রিলেটেড দুবার কেন তোমায় বেনিফিট দেবে সরকার? ঠিক আছে, তো একই আইটেম রিলেটেড বেনিফিট আমরা একবার পাবো। হ্যাঁ, এখানে দেখো ট্যাক্স ল কিন্তু আলাদা অলটুগেদার। একটা আমরা সিজিএসটি আইজিএসটি অ্যাক্ট থেকে পড়ছি, মানে জিএসটি রিলেটেড, আরেকটা হলো ইনকাম ট্যাক্স রিলেটেড, দুটো কিন্তু সেপারেট ল। কিন্তু যেহেতু ইট ইজ রিলেটেড টু ওয়ান সিঙ্গেল আইটেম, যেটার এফেক্ট দুটো জায়গাতেই পড়তে পারে, তাই এখানে কিন্তু বলা হয়েছে আমি যদি বেনিফিটটা ক্লেম করি ফ্রম ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, তখন কিন্তু আমি জিএসটি থেকে তার বেনিফিটটা ক্লেম করতে পারবো না। আর জিএসটি থেকে যদি ক্লেম করি তাহলে আমি কিন্তু ইনকাম ট্যাক্স থেকে আমি তার বেনিফিটটা ক্লেম করতে পারবো না। ঠিক আছে, তো এবার তাহলে এখানে কি বলছে, এই যে কোনো গুডস কিনলাম তার এগেইনস্টে ইদার আমি ডেপ্রিসিয়েশন ক্লেম করতে পারি বা আইটিসি। ঠিক আছে, that is what the situation is saying। এবার তার মানে কি, যেটা আমরা ডিসকাস করলাম, depreciation and ITC cannot be claimed simultaneously for the same goods at a time। এবার এটার একটা কেস স্টাডি করি। X purchases a machinery for business purpose, the value of machinery is rupees 10 lakh and GST paid thereon is rupees 1,80,000। ঠিক আছে, 10 লাখ তার উপরে 1,80,000 জিএসটি পে করা আছে। হি হ্যাজ ক্লেম ডেপ্রিসিয়েশন ফর দি অ্যাফোরমেনশন মেশিনারি আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। হোয়াট ইজ দি অ্যামাউন্ট অফ আইটিসি দ্যাট হি ক্যান ক্লেম? দেখো আমরা কি জানি, since he has already claimed depreciation, can he claim ITC? Same benefit, double benefit কি ও পাবে সেম অ্যাসেটের জন্য? No, not at all। ঠিক আছে, তাই সিচুয়েশনে কিন্তু he cannot claim it। Now, ITC effect on removal of capital goods। এবার এটার মানেটা কি? এটা আরেকটা সিচুয়েশন যেখানে ক্যাপিটাল গুডস এর উপরে আমি প্রথমে আইটিসি তো ক্লেম করেছি, তারপর সেটা আবার সাপ্লাই হয়ে গেছে, মানে আমি এটাকে আবার বিক্রি করে দিয়েছি, সরিয়ে দিয়েছি। তো আইটিসি ক্লেম করলাম, সরিয়ে দিলাম, এ তো একটু অন্যরকম কেস হয়ে গেল না? বেনিফিট দিল এটাকে ইউজ করার জন্য, আমি ওটাকে বিক্রি করে দিলাম। তাহলে এটা কি হবে? সেকশন 18 সাবসেকশন 6 অনুযায়ী বলছে, when capital goods are supplied, যেটার উপরে নাকি আইটিসি ক্লেম করা হয়েছে, তার আমরা কি করব, সেটা যদি রিমুভ করা হয়, দেন দ্য রেজিস্টার্ড পারসন ইজ লাইবেল টু পে হায়ার অফ দ্য ফলোইং। ঠিক আছে, তখন একটা পেনাল্টি বা এটা একটা বলা যায় জিএসটি একটা পে করার সিচুয়েশন উঠছে। এবার সেটা ক্যালকুলেট করব কি করে? ইট উইল বি হায়ার অফ দ্য ফলোইং। কিভাবে? অ্যামাউন্ট ইকুয়াল টু দ্য আইটিসি টেকেন অন দ্য সেড ক্যাপিটাল গুডস রিডিউসড বাই 5% পার কোয়ার্টার অর পার্ট দেয়ার অফ আর ট্যাক্স অন ট্রানজাকশন ভ্যালু অফ সাচ ক্যাপিটাল গুডস। তো এখানে যে প্রথম লাইনটা বলেছে এটা খুব কমপ্লেক্স। অ্যামাউন্ট ইকুয়াল টু দ্য আইটিসি টেকেন, মানে যেই ইনপুট ট্যাক্স ক্রেডিটটা আমি ক্লেম করেছি, দ্যাট উইল বি রিডিউসড বাই, কত ভাবে রিডিউস করবে? 5%। এবার 5% পার কোয়ার্টার। তো এটা এখানে কোয়ার্টার ওয়াইজ ক্যালকুলেশন হচ্ছে, এক বছরে 4টে কোয়ার্টার। এবার তুমি বলবে স্যার প্রত্যেকেই কি মানে লাস্ট ডেটে গিয়ে বিক্রি করে? মাঝামাঝি তো তো কেউ বিক্রি করে দিতে পারে, তখন কোয়ার্টারের ক্যালকুলেশনটা কি করে করব? ধরো 3 কোয়ার্টার পার হয়ে গেছে, বাস 3 কোয়ার্টার পার হয়ে যাওয়ার পর জাস্ট নেক্সট মাসের মধ্যে বিক্রি করে দিল, আর তো 3 মাস যাওয়া উচিত, 1 মাসের মধ্যে বিক্রি করে দিল, তখন 3 আর একটা পার্ট হয়ে যাচ্ছে অফ দ্য 4th কোয়ার্টার। তো আমরা পার্টটাকেও কিন্তু ফুল কোয়ার্টার কনসিডার করে নেব, তো সেটা 3 কোয়ার্টার হবে না, that will be 4 quarters। তো তাই তার মানেটাই কিন্তু হলো অর পার্ট দেয়ার অফ,
এই যে লাস্ট পার্টটা যে লাইনটা আছে, অর পার্ট দেয়ার অফ মানেটা কি, a proportion of the quarter will also be considered as a full quarter, ঠিক আছে? সো নেক্সট পার্টটা কি বলছে, ট্যাক্স অন ট্রানজাকশন ভ্যালু অফ সাচ ক্যাপিটাল গুডস, ঠিক আছে? তো এবার একটা সিচুয়েশন যদি আমরা সলভ না করি তাহলে এটা কোনোভাবেই কিন্তু বুঝতে পারবো না যে কি হচ্ছে, ঠিক আছে? সো লেট আস নাও স্টার্ট উইথ দ্য প্রভিশন বা একটা সিচুয়েশন আমরা সলভ করার চেষ্টা করি। এক্স লিমিটেড হ্যাজ পারচেজ ক্যাপিটাল গুডস আন্ডার কভার অফ ইনভয়েস ডেটেড 1/10/24 for rupees 4 lakh exclusive of GST at the rate 18%. After taking it for business use, the said capital goods were supplied for rupees 2,10,000 on 6/9/25. What is the tax payable on such supply of capital goods? So situation এ কি আছে, purchase করেছে capital good, date কবে 1/10/24, কত টাকায়, 4 লাখ টাকায়, যার মধ্যে নাকি 18% GST আছে, ঠিক আছে? মানে যার মধ্যে চার্জ করা হয়েছে এই 4 লাখের মধ্যে কিন্তু ইনক্লুডেড নেই। কেন আমি বলছি ইনক্লুডেড নেই? বিকজ দ্য টার্ম এক্সক্লুসিভ হ্যাজ বিন ইউজড, ঠিক আছে? এবার এটাকে বিজনেস ইউজে করার পর এটাকে আবার সে বিক্রি করে দিল 2,10,000 টাকায়। কবে বিক্রি করছে? 6/9/25। হোয়াট ইজ দ্য ট্যাক্স পেয়েবল অন সাচ সাপ্লাই অফ ক্যাপিটাল গুডস? এবার সলিউশনে আমাদের কি বলছে, ক্যালকুলেশন অফ জিএসটি পেয়েবল। ডেট কবে পারচেস করেছে? 1/10/24। কবে ট্রান্সফার করেছে? 6/9/25। তো 1/10/24 থেকে, ঠিক আছে, আমার যদি 31/9/25 হয়ে যেত তাহলে আমার 4 কোয়ার্টার ফুললি হয়ে যেত, ঠিক আছে? কিন্তু এখানে 6/9/25 মানে বেশ ধরো 25 দিনের একটা হিসেব মিলছে না। কিন্তু আমাদের রুল কি বলছে, আমাদের প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, মানে 3 কোয়ার্টার তো ফুললি কমপ্লিট, তার উপরে 2 মাস আর 6 দিন আরো অ্যাড হয়েছে, ঠিক আছে? কারণ কি সেপ্টেম্বর এটা। এবার এখানে আমাদের কি করতে হচ্ছে, ওই যে পার্ট দেয়ার অফ কনসেপ্টটাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, মানে একটা কোয়ার্টারে হালকা পার্টও যদি আসে ফুল কোয়ার্টার সেটা হয়ে যাবে। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের তাহলে নাম্বার অফ কোয়ার্টার্স কত হয়ে যাবে? 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার জিএসটি অন ক্যাপিটাল গুডস 72,000 কি করে বেরোলো? বেসিক্যালি 4 লাখের উপর 18% চার্জ করলে 72,000 বের হয়। এবার জিএসটি রিডিউস এট দ্য রেট 5% পার কোয়ার্টার, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। 5% পার কোয়ার্টার মানে এক কোয়ার্টারের জন্য 5%, 2 কোয়ার্টারের জন্য তাহলে 10% হবে, তাহলে 4 কোয়ার্টারের জন্য কত হবে? 5% ইন্টু 4 মানে টোটাল 20%। তো এবার 72,000 এ 20% যদি তুমি করো তাহলে এখানে 14,400 আসছে। এই জায়গাটা আরেকবার বলছি, জিএসটি রিডিউস এট দ্য রেট 5% পার কোয়ার্টার, যত কোয়ার্টার ততবার আমার 5% রিডিউস করতে হবে। তো আমি সিম্পলি ভাবে কি করব, 4 কোয়ার্টার আছে, প্রত্যেক কোয়ার্টারে 5% রিডিউস করতে হচ্ছে, তো অলটুগেদার 20% রিডিউস হবে, ঠিক আছে? সো 20% আমি যদি ক্যালকুলেট করি অন 72,000 তাহলে আসছে আমার 14,400। এবার আমাদের এটা তো হলো সাইড ক্যালকুলেশন, মেইন ক্যালকুলেশনটা আসছে কম্পারিজন অফ হায়ার অফ দ্য ফলোইং, মানে জিএসটি অ্যাজ রিডিউসড বাই 5% ইচ কোয়ার্টার, তাহলে কত আসছে? 72,000 লেস 14,400 করতে হবে, তাহলে সেটা কত আসছে? দ্যাট কামস টু 57,600 ফলোড বাই জিএসটি অন সাপ্লাই আমাদের কত আছে? এটা কি করে ক্যালকুলেট হলো, যেটা অ্যাকচুয়ালি সাপ্লাইয়ের প্রাইসটা কত ছিল, 2,10,000 বিক্রি করলো, তার উপরে 18% চার্জ করলে কত অ্যামাউন্ট আছে? 37,800, ঠিক আছে? তো এবার তাহলে এই 37,800 কোথা থেকে আসলো? আরে ও যখন বিক্রি করলো তার উপরেও তো 18% চার্জ হবে, তো 2,10,000 এর 18% 37,800, ঠিক আছে? এবার এই দুটোর মধ্যে হাইয়ার ভ্যালু কোনটা? 57,600। তাই যে জিএসটি পেয়েবল হবে দ্যাট উইল বি 57,600। সো জিএসটি পেয়েবল ইজ 57,600, ঠিক আছে? নেক্সট, ম্যাক্সিমাম টাইম লিমিট ফর অ্যাভেলিং আইটিসি, যেটা বলছিলাম টাইম লিমিট অফ অ্যাভেলিং আইটিসি, এটা দুটো পার্ট আছে। আগের আমরা দেখলাম সেকশন 16 সাবসেকশন 2, যেটাতে নাকি 180 দিনের মধ্যে পে করে দিতে হবে টু ক্লেম আইটিসি, ঠিক আছে? বাট এটা কি বলছে, ম্যাক্সিমাম টাইম লিমিট ফর অ্যাভেলিং আইটিসি, এটা কি বলছে? As per section 16 subsection 4, ITC must be availed within 30th November of the year which is immediately following the end of financial year of the invoice। মানে এই যে 30th November of the following year বলা হচ্ছে,
ঠিক আছে, এই কথাটা অলমোস্ট আরেকবার আমরা সেম ভাবেই দেখেছিলাম কোথায়, ক্রেডিট নোটের টাইম লিমিটে। তো টাইম লিমিট দুটোতে কিন্তু সিমিলার থাকছে, মানে এই বছর যদি হয় 27-এর মানে 2027-এর 30 নভেম্বরের আগে আমি কিন্তু আইটিসি ক্লেম করার সময় পাচ্ছি। তারপরে যদি হয় গেল, আর নেই ক্লেম করার জন্য কিছু, আমার লস। ঠিক আছে, অর একটা কম্পারিজন দিয়েছে ফার্নিশিং অফ দ্য রেলেভেন্ট অ্যানুয়াল রিটার্ন, সেম কন্ডিশন দেখো ক্রেডিট নোটেও ছিল। ঠিক আছে, ইদার 30th নভেম্বর অফ দ্য নেক্সট ইয়ার অর ডেট অফ রেলেভেন্ট অ্যানুয়াল রিটার্ন ওয়েন ইট ইজ ফাইলড, এই দুটোর মধ্যে যেটা আর্লিয়ার, ঠিক আছে, সেটাকেই কনসিডার করব। চলো এটাকে সিম্পল ভাবে বলি, earlier of the following 30th November of the next year by annual return is filed whichever is earlier। ঠিক আছে, এবার একটা কেস স্টাডি করলে এটা একটু ক্লিয়ার হবে। এক্স লিমিটেড পারচেজ গুডস অফ রুপিস 2 lakh exclusive of GST at the rate 18% under the cover of invoice dated 10/12/24. The company made payment to the supplier on the same date but forgot to take ITC. As on 8/11/25, auditor pointed out the mistake. The company now wants to avail input tax credit of the tax paid on such inputs. Can it do so? The company has filed its annual return on 31/12/25. তো এবার দেখো আমাদের কি দরকার, কোন ডেটে ট্রানজাকশন হয়েছে, ঠিক আছে, তারপরে কোন ডেটে রিটার্ন ফাইলিং হয়েছে, আর 30th নভেম্বর কবের হচ্ছে। ঠিক আছে, এই কয়েকটাতেই আমরা ফোকাস করব। ম্যাক্সিমাম টাইম লিমিট ইজ আর্লিয়ার অফ দ্য ফলোইং। ডিউ ডেট কবে পড়ছে? 30/11/25। কেন 30/11/25? ট্রানজাকশনটা কবে হয়েছে? ট্রানজাকশনটা দেখো 10/12/24 এ হয়েছে, এই যে ট্রানজাকশনের ডেটটা। ঠিক আছে, এবার তার পরের বছরের 30th নভেম্বর অব্দি আমার টাইম আছে, তো 24 এর পরের বছরটা কি 25। ঠিক আছে, মানে এই যে 10/12/24 এটার ইয়ারটা কবে শেষ হচ্ছে? 31st মার্চ 25-এ। 31st মার্চের পরে ইমিডিয়েটলি নভেম্বরটা দেখতে হবে, তাহলে 25-এর 30th নভেম্বর দেখতে হবে। তাই 2025-এর 30th নভেম্বরটাকে আমরা ডিউ ডেট আমরা কনসিডার করছি, মানে তার মধ্যে আমায় ক্লেম করতে হবে। আর রিটার্ন ফাইলিংটা কবে করেছে? 31/12/25। ঠিক আছে, 31/12/25। এবার বিষয়টা হচ্ছে ও আজকের দিনে কোথায় বসে আছে। এবার দেখো এখান থেকে কিন্তু সিচুয়েশনটা এইভাবে হবে যে লাস্ট ডেট টু অ্যাভেল 30/11/25, কিন্তু কোয়েশ্চেনটা পড়লে যেটা বোঝা যাচ্ছে, ক্যান ইট ডু সো, দ্য কোম্পানি হ্যাজ ফাইলড ইটস অ্যানুয়াল রিটার্ন অন 31/12। ফাইলড বলেছে, ইট হ্যাজ অলরেডি ফাইলড ইটস অ্যানুয়াল রিটার্ন অন 31/12/25, মানে অলরেডি ফাইল করে দিয়েছে, মানে আমরা 31/12 ক্রস করে গেছি। ওর লাস্ট ডেট নেওয়ার ছিল কি 30/11/25, কিন্তু অলরেডি আমরা ডিসেম্বরও পার করে গেছি। তাই তো আমরা বলছি ইট হ্যাজ ফাইলড, ইংরেজি পাস্ট টেন্স। তার মানে কি আমরা এখন ডিসেম্বরও ক্রস করে গেছি। আমি কি আর এটার জন্য ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবো? নো স্যার, নো ম্যাডাম, আমরা নিতে পারবো না। ওয়াই? লাস্ট ডেট অ্যাকর্ডিং টু দ্য প্রভিশন ওয়াজ 30/11/25। আমরা অ্যানুয়াল রিটার্ন তার এক মাস পরে ফাইল করেছি, তারপরে আমরা এর সিচুয়েশনটা দেখতে পাচ্ছি যে আমরা কি এখন আর ক্লেম করতে পারবো? নট এট অল। ঠিক আছে, এবার সিচুয়েশনটা কখন ইয়ে হতো, যেদিন অডিটর পয়েন্ট করেছিল সেদিনই যদি ও ক্লেম করার চেষ্টা করতো সে পেয়ে যেত, কিন্তু সেদিন সে ক্লেম করেনি। কেন, কি করে বুঝতে পারছি? কারণ কি অলরেডি অ্যানুয়াল রিটার্নটা এখানে ফাইল করে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তার মানে কি আমরা ডিসেম্বরের পরে এটা নিয়ে চিন্তা করছি। সো সিম্পলি উই ক্যানট ক্লেম। So that will be all for today's class. I would request all the students to kindly focus on these provisions, read this from books again and again, refer to this video whenever they need, and prepare themselves, কারণ কি এই জায়গাটা কিন্তু নতুন, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসার চান্স অনেক বেশি এবার। Anyways, that will be all for today's class. Thank you so much.